হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে টিউটোরিয়ালের শুরুতেই স্বাগত জানাচ্ছি ক্লাইম্যাক্স ইংলিশ প্রাইভেট রুমের পক্ষ থেকে। আজকে আমি এই টিউটোরিয়ালে সনেট 18 অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই কবিতাটা নিয়ে আলোচনা করব। তো চলো দেখি এই কবিতাটাতে কবি কি বলেছেন। কবিতাটির নামটি নেওয়া হয়েছে কবিতার প্রথম লাইন থেকে। একটু খেয়াল করলে দেখতে পাচ্ছ, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটার মিনিংটা কি আমরা একটু সেটা দেখে আসি। প্রথম লাইনটা শ্যাল আই কম্পেয়ার দি, এটা দিয়ে মূলত একটু প্রশ্ন করা হয়েছে। এটাতে বলা হয়ে থাকে যে উইলিয়াম শেক্সপিয়ার এই কবিতাটি লিখেছিলেন তার এক বন্ধুর স্মরণে, বন্ধুকে স্মরণীয় করে রাখার জন্য। তো এই বন্ধুটিকে উনি সর্বপ্রথমেই যে প্রথম লাইনটা, সেই লাইনটা দিয়ে তুলনা করেছেন কি, শ্যাল আই কম্পেয়ার, আমি কি তোমাকে তুলনা করব। এই দি বলতে এখানে তুমি অর্থাৎ ইউ। তাহলে শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে তুলনা করব, টু এ সামার্স ডে, একটি গ্রীষ্মের দিনের সঙ্গে। এই লাইনটির মাধ্যমে কবিতার ওই বন্ধুকে প্রশ্ন করছেন যে আমি কি তোমাকে গ্রীষ্মের একটি দিনের সঙ্গে তুলনা করব। বন্ধু, তোমরা জানো যে ইংল্যান্ডের সামারের দিনগুলো অনেক ভালো হয়, অর্থাৎ সারা বছর শীতের পরে সামারের দিনগুলো তারা সূর্য স্নানে বের হয়, অর্থাৎ সূর্যকে অনেক উপভোগ করে। সুতরাং সামারের দিনটা তাদের জন্য অনেক ভালো একটি দিন এবং সারা বছরের মধ্যে সেরা দিনগুলোর মধ্যে পড়ে আর কি। সেই জন্যে সেই সময়টা যেহেতু বেস্ট সময়, কবি তার বন্ধুকে বলছে যে আমি কি তোমাকে সেই সামারের দিনের সঙ্গে তুলনা করব। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে সামারের দিনের সঙ্গে তুলনা করব। পরক্ষণে উনি বলতেছেন যে না, আমি সেটার সঙ্গে তুলনা করব না। কেন করব না, এইখানে পরের লাইনগুলোতে সেটা বলা হচ্ছে। দেখো কেন করব না, কারণ দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। বলতেছে একটা সামারের দিন যতটা সুন্দর তার চেয়েও বেশি চমৎকার ও সুন্দর হচ্ছে তুমি। যেমন দেখো, দাও বলতেও তুমি, দি বলতে যেমন তুমি, দাও বলতেও তুমি। বলতে দাও আর্ট, এই আর্ট বলতে আর্ট, আর যে হেল্পিং ভার্বটা অক্সিলারি ভার্ব সেটারই এইটা হচ্ছে আর্ট। তো দাও আর্ট, তুমি, মোর লাভলি, আরো বেশি চমৎকার, অ্যান্ড মোর টেম্পার, এবং আরো বেশি উষ্ণ। অর্থাৎ শ্যালায় মানে এই সামারের দিনটা যতটা না সুন্দর, তুমি তার চেয়েও বেশি সুন্দর এবং চমৎকার এবং উষ্ণ। কবি এই লাইনটা দিয়ে এই কথাই বোঝাতে চাচ্ছেন যে একটা সামারের দিনের চেয়ে তুমি অনেক ভালো। আর সামারের দিনটার আর কি কি খারাপ দিক আছে সেটা বলতেছে যে রাফ উইন্ড, অর্থাৎ এলোমেলো বাতাস বা ঝোড়ো বাতাস, ডু শেক, নাড়িয়ে দেয় বা ঝরে ফেলে দেয় বা ঝরিয়ে দেয়, দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ প্রিয়তমা বার্ড বলতে কুড়ি। কুড়ি বলতে এখানে হচ্ছে তোমরা জানো যে ইংল্যান্ডের জাতীয় ফুল বা সবচেয়ে ভালো ফুল যেটা, সেটা হচ্ছে গোলাপ ফুল, এবং সেটা মে মাসে ফুটে। তো এই জন্য বলা হচ্ছে যে রাফ উইন্ডস, অর্থাৎ গ্রীষ্মের যে রাফ উইন্ডটা আছে, ঝোড়ো বাতাসটা আছে, সেটা কি করে এই মে মাসের ডার্লিং বার্ড অর্থাৎ গোলাপ ফুলের পাপড়িগুলোকে ঝরিয়ে দেয়। এখানে শেক বলতে নাড়া দেওয়া, বলতে ঝরিয়ে দেওয়া। তো এটা বলছে যে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব না, কারণ তুমি তার চেয়েও আরো অনেক বেশি উষ্ণ ও চমৎকার। এবং এইটাকে প্রমাণ করতে গিয়ে, এই লাইনটাকে প্রমাণ করতে গিয়ে কবি সামারের কিছু খারাপ দিকগুলো তুলে ধরছে। তার ভিতরে একটা হচ্ছে রাফ উইন্ড। সামারের রাফ উইন্ডটা কি করে, ডার্লিং বার্ডটাকে, এই যে মে মাসের যে ডার্লিং বার্ড অর্থাৎ গোলাপ ফুল, তার পাপড়িগুলোকে ঝরিয়ে দেয় বা ফুলগুলোকে নষ্ট করে ফেলে। আরেকটা খারাপ দিক কি, অ্যান্ড সামার্স লিজ, এই লিজ বলতে হচ্ছে সময়। হ্যাঁ, এই লিজটা হচ্ছে যে আমার জমি লিজ নেই না, এটা ওই রকমই ওই ওয়ার্ডটাই এখানে আর কি। লিজ বলতে সময়, সামার্স লিজ অর্থাৎ সামারের যে সময়, হ্যাথ অল টু শর্ট এ ডেট, এই হ্যাভ বলতে হ্যাভ হ্যাজ। তো
এখানে বলছে যে এবং সামারের সময়টা হচ্ছে টু শর্ট এ ডেট, অর্থাৎ খুবই অল্প সময়। এই শর্ট এ ডেট বলতে সময় বোঝাচ্ছে, অল্প সময়। তো বলতেছে লাভ উইন্ডটা যেরকম ভাবে ডার্লিং বার্ড অফ মে, অর্থাৎ গোলাপ ফুলের পাপড়িগুলোকে ঝরিয়ে দেয়, এরপরে সামারের যে সময়টা সেটা হচ্ছে অনেক অল্প। তো এরকম দুইটা খারাপ দিক পাওয়া গেল। এর পরের লাইনে বলতেছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন। বলতে সামটাইম টু হট, অর্থাৎ সামারের মাঝে মাঝে খুবই গরম। দ্য আই অফ হেভেন শাইন বলতে এটা হচ্ছে সূর্য বা সূর্যের আলো। বলতেছে যে সামারটার চেয়েও তুমি ভালো, কেননা সামারের মাঝে মাঝে এর সূর্যের আলোটা বা সূর্যের যে রোদ সেটা অনেক গরম। অ্যান্ড ওফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন টিমড, এবং প্রায় এবং প্রায় হিজ গোল্ড কমপ্লেকশন হচ্ছে রোদ। রোদের কালার সোনালি রং হয়, তার জন্য বলা হচ্ছে যে গোল্ড কমপ্লেকশন। এবং এই ডিম বলতে ক্ষীণ হয়ে যাওয়া, যে মেঘের আড়ালে পড়ে অনেক সময় রোদ এবং এরপরে যে ক্ষীণ হয়ে যায় সেটাই বোঝাচ্ছে। বলতেছে যে অ্যান্ড ওফেন এবং প্রায় হিজ বলতে এখানে এই উপরের লাইনে যে সূর্যকে বোঝানো হচ্ছে সেটা। তো বলতেছে যে প্রায় তার সোনালি রোদ ক্ষীণ হয়ে যায় এবং এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং প্রতিটি সুন্দর থেকে সুন্দরতম বা সুন্দর হতে সুন্দর জিনিসগুলো সামটাইমস ডিক্লাইন, মানে কোনো না কোনো সময় এগুলো ধ্বংস হয়ে যায়। কিভাবে ধ্বংস হয়? বাই চান্স, ঘটনাক্রমে বা দৈবক্রমে, অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা নেচারের প্রকৃতির যে পরিবর্তনের যে একটি সাধারণ নিয়ম সেই নিয়মে, অথবা কোনো ঘটনাক্রমে এগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এইটুকু আমরা যদি আরেকবার দেখি, প্রথমে কবি বলতেছে প্রথম লাইনটাতে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামারস ডে, আমি কি তোমাকে সামারের একটি দিনের সঙ্গে তুলনা করব? এবার বলতেছে না, কারণ দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড টেম্পার, তুমি তার চেয়ে অনেক বেশি সুন্দর এবং উষ্ণ। পরের লাইন বলতেছে যে সূর্য সম্পর্কে বা সামারের দিন সম্পর্কে কিছু খারাপ দিক, আমাদের দিনের যে কিছু খারাপ দিক আছে সেগুলো এখানে আলোচনা করছে। যে রাফ উইন্ডস, এর যে ঝোড়ো বাতাস, যে ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ মে মাসের যে গোলাপ ফুল ফুটে সেই গোলাপ ফুলগুলোকে ছড়িয়ে দেয়। অ্যান্ড সামারস লিজ হ্যাভ অল টু শর্ট এ ডেট, সামারের যে দিনগুলো সেগুলোর সময় অনেক অল্প। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন, এবং মাঝে মাঝে যে আকাশের যে শাইন বলতে এখানে সূর্যকে বোঝাচ্ছে, আই অফ হেভেন বলতে সূর্য। এই সূর্যটা খুব হট, অনেক গরম থাকে এবং এভাবেই সে আলোকিত করে। অ্যান্ড ওফেন হিজ গোল্ড কমপ্লেকশন, এবং তার রোদটা প্রায় ডিম হয়ে যায়, অর্থাৎ মেঘে ঢাকা পড়ে। এ হলো সামারের দিন সম্পর্কে এই কয়টা লাইনে বললো। পরের লাইনে এসে যেটা বলতেছে যে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এবং প্রতিটি সুন্দর জিনিসই সামটাইমস ডিক্লাইন্স, কোনো না কোনো সময় ধ্বংস হয়ে যায়। কিভাবে ধ্বংস হয়? বাই চান্স, কোনো ঘটনাক্রমে, অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা নেচারের প্রকৃতির যে একটা অমোঘ নিয়ম পরিবর্তনের সেটার দ্বারা। আচ্ছা, পরের লাইনগুলোতে কি বলছে এবার আমরা সেদিকে দেখি। কিন্তু তাই বাট দাই মানে হচ্ছে তুমি, বাট তুমি ইটারনাল, এখানে তুমি দাই বলতে তুমি ঠিক না, তোমার। সুতরাং বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যে চিরন্তন, ইটারনাল মানে চিরন্তন, তোমার যে চিরন্তন গ্রীষ্ম, শ্যাল নট ফেড কখনোই ক্ষয়ে যাবে না বা ধ্বংস হয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। অথবা কি হবে না? নর লস পজেশন, অথবা অধিকার হারাবে না, অফ দ্যাট ফেয়ার দাউ ওজ, অথবা তুমি যে সৌন্দর্যটা ধারণ করেছো, অর্থাৎ তোমার ভেতরে যে সৌন্দর্যটা আছে সেটা কখনোই তুমি হারাবে না। প্রথম লাইনে কি বলছে?
তুমি তোমার ভেতরে যে ইটারনাল বা চিরন্তন যে সামারটা আছে সেটা কখনোই ক্ষয়ে যাবে না, অথবা তোমার ভেতরে যে সৌন্দর্যটা আছে তুমি সেটা কখনোই হারাবে না। পরের লাইনে কি বলছে? নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, অথবা মৃত্যু, নর শ্যাল ডেথ, অর্থাৎ মৃত্যুও পারবে না ব্র্যাগ, ব্র্যাগ করতে ধরে ফেলতে বা পাকড়াও করতে, দাও তোমাকে ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, তো মৃত্যু তোমাকে তার যে থাবা সেই থাবা তলে নিতে পারবে না, বা তার সে ছায়া সে ছায়া দিয়ে তোমাকে দূরে সরাই নিতে পারবে না, বা তুমি মরবে না। when the eternal lines to times thou growest, এবং কেননা কারণ তুমি এই দুইটা লাইনে, অর্থাৎ এই যে লাইনগুলো, এই যে কবিতার লাইন, এই লাইনটাতে তুমি বেঁচে থাকবা এবং বেঁচে আছো। পরের লাইনে কি বলছে? সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, তো যতদিন মানুষ নিঃশ্বাস নেবে অর্থাৎ বেঁচে থাকবে, অর আইস ক্যান সি, অথবা চোখ দেখবে। অর্থাৎ প্রথম লাইনে কি বলছে? যতদিন মানুষ নিঃশ্বাস নেবে অথবা চোখ দিয়ে দেখবে, সো লং লিভ দিস, ততদিন এটা বেঁচে থাকবে। এটা বলতে এই কবিতাটা, ততদিন এই কবিতাটা বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই কবিতাই তোমাকে জীবন দিয়ে যাবে। আমরা যদি একটু ভাগ করে দেখি তাহলে দেখো এই পুরো কবিতাটাকে, তোমরা তো এমনিতে জানো যে সনেট 14 লাইনের কবিতা হয় এবং প্রতিটা লাইনেই আবার 14টা করে লেটার থাকে বা অক্ষর থাকে, তো এটাও তার ব্যতিক্রম নয়। তো সেক্ষেত্রে সনেটের প্রথম 8 লাইন হয় অষ্টক এবং পরের 6 লাইন হয় ষষ্ঠক। প্রথম 8 লাইনে ভাবের অবতারণা করা হয়, অর্থাৎ ভাবটাকে উপস্থাপন করা হয়, এবং পরের 6 লাইন দিয়ে সেই ভাবটাকে শেষ করা হয় বা পরিপূর্ণ করা হয়। তাহলে আমরা দেখি কিভাবে করতেছে। প্রথম লাইনটাতে বলছে যে আমি কি তোমাকে সামারের দিনের সঙ্গে তুলনা করব। দ্বিতীয় লাইনে বলছে না, করব না, কেননা তুমি আরো অনেক সুন্দর তার চাইতে, তো সামারের দিনের চেয়েও তুমি অনেক লাভলি এবং টেম্পারেট। এটা না করব না, এটা নাই আসলে, কিন্তু এটা তোমাকে বুঝে নিতে হবে তোমাদেরকে যে হ্যাঁ এটাতে একটা না বোধক শব্দ সে ভাবতেছে আর কি, যে তোমাকে আমি কি সামারের দিনের সঙ্গে তুলনা করব, না করব না, কেননা তুমি তার চেয়েও আরো বেশি চমৎকার ও টেম্পারেট, মানে উষ্ণ বা ভালো। পরের লাইনগুলো দিয়ে সামারের দিনের একটু দুর্নাম গাচ্ছে, সেটা হচ্ছে এর সামারের দিনের রাফ উইন্ড অর্থাৎ ঝোড়ো বাতাস এর ডার্লিং বার্ডস অফ মে অর্থাৎ ফুলগুলোকে ছড়িয়ে দেয়। পরের লাইনে বলছে সামার লিজ হ্যাড টু অল শর্ট, অর্থাৎ সামারের সময়টাও অনেক কম। এরপরেরটা বলছে সামারের যে সূর্য সেটা অনেক গরম হবে, অনেক উত্তপ্ত হয়ে মাঝে মাঝে কিরণ দেয়। পরের লাইনে বলছে প্রায় এর যে গোল্ডেন কমপ্লেক্সন অর্থাৎ রোদ সেটা ক্ষীণ হয়ে যায়। পরের লাইনে এসে বলছে, এটা দিয়ে এই 4টা লাইন দিয়ে বললো যে সামারের কি কি খারাপ দিক আছে সেটা। পরের লাইনে এসে বলছে যে চিরন্তন যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে প্রতিটি সৌন্দর্যই একটা সময় নষ্ট হয়ে যাবে। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, অর্থাৎ সামারের অর্থাৎ প্রত্যেকটা সৌন্দর্য একটা সময় ধ্বংস হয়ে যাবে। সে ধ্বংস হবে কিভাবে? বাই চান্স, হয় ঘটনাক্রমে, কোনো জৈব ঘটনাক্রমে, অথবা প্রকৃতির নেচার চেঞ্জিং কোর্স, অর্থাৎ প্রকৃতির যে অমোঘ নিয়ম সেই নিয়মেই এটা ধ্বংস হয়ে যাবে। এইটুকু বলতেছে ভাবের অবতারণা উপস্থাপনা করলো। এরপরে এসে 6 লাইনে ষষ্ঠকে এসে কি বলতেছে? বাট দ্য ইটারনাল সামার, কিন্তু তোমার যে চিরন্তন সামার শ্যাল নট ফেড, কখনোই নষ্ট হবে না। নর লস পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, অথবা তুমি কখনোই হারাবে না ওই সৌন্দর্য যে সৌন্দর্যটা তুমি ধারণ করেছো। এবার বলতেছে নর শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারস ইন হিজ শেড, অথবা মৃত্যুও তোমার এই সৌন্দর্য কেড়ে নিতে পারবে না। পরের লাইনে বলতেছে কেন পারবে না? কারণ when in eternal lines to time thou growest, কারণ তুমি এই ইটারনাল চিরন্তন লাইনগুলোতে তুমি বেঁচে থাকবা। এবং পরে বলতেছে এই 2 লাইনে যে so long as man can breathe, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে অথবা আইস ক্যান সি, অর্থাৎ চোখ দেখবে, বা মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, মানুষের যে ধারা বা মানুষের যে জন্ম মৃত্যু যেটা চলতেছে এটা যতদিন চলতে থাকবে,
ততদিন, সো লং লিভ দিস, ততদিন এই কবিতাটা বেঁচে থাকবে। এই লিভ দিস, দিস বলতে এই কবিতাটা, সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস, এবং দিস গিভস, এবং এই কবিতাটা দিবে লাইফ টু দি, তোমাকে জীবন দিবে। সুতরাং বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার একটি কবিতা। কবিতার বন্ধুর রূপের বর্ণনা কে এটা করেছেন। হতে পারে সেটা ছেলে বন্ধু অথবা মেয়ে বন্ধু, তবে ছেলে বন্ধু হিসেবেই বেশি জানা যায় যে এটা তার ছেলে বন্ধু সম্পর্কে তিনি এটা বলেছেন। চলো আমরা একটু শব্দার্থগুলো আরেকবার দেখে আসি। এখানে কম্পেয়ার মানে তো তুলনা, জানোই। এই দি বলতে ইউ, তুমি। সামার্স ডে বলতে সামারের দিন, সামার ডে বলতে সামারের দিন। এরপরে এই দাও বলতে তুমি, আর্ট বলতে আর, অর্থাৎ ইউ আর। মোর লাভলি মানে তো বোঝোই চমৎকার, এবং টেম্পারেট মানে উষ্ণ। রাফ উইন্ড মানে এলোমেলো বাতাস বা ঝোড়ো বাতাস। শেক মানে নাড়া দেওয়া, এখানে নাড়া দেওয়া বলতে ঝরিয়ে ফেলা। ডাল, আর এইটুকুর মানে দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ ডার্লিং বার্ডস অফ মে মানে হচ্ছে মে মাসে গোলাপ ফুলকে বলা হচ্ছে ডার্লিং বার্ডস। আচ্ছা, এরপরে সামার্স লিজ, লিজ মানে সময়, অর্থাৎ সামার্স লিজ বলতে সামারের সময়। হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ, এগুলো আর কি। অল টু শর্ট এ ডেট, অর্থাৎ অনেক অল্প সময়। টু শর্ট অর এ ডেট বলতে অনেক অল্প সময়। এরপরে আসতেছে টু হট, হট বলতে গরম, জানোই খুবই গরম। টু হট বলতে খুবই গরম। দ্য আই অফ হেভেন শাইন, আই অফ হেভেন এইটুকুর অর্থ হচ্ছে সূর্য। আই অফ হেভেন অর্থ হচ্ছে সূর্য, সে সূর্যটা শাইন দেয় অনেক সামারের সময়, অনেক গরম ভাবে আর কি, এটা বলছে। এরপরে আসতেছে গোল্ড কমপ্লেকশন বলতে রোদ, গোল্ড মানে সোনা, আর কমপ্লেকশন বলতে রোদ, অর্থাৎ গোল্ড কমপ্লেকশন, রোদের কালারটা সোনালি হয়, সেজন্য বলতেছে গোল্ড কমপ্লেকশন। ডিমড বলতে ক্ষীণ হয়ে যাবে, ডিম, এই ডিমটাই কে পাস্ট পার্টিসিপল করতেছে আগেকার নিয়মে, এই জন্য ডিমড। বা এখানে ইটা তুলে দিয়ে যে অ্যাপোস্ট্রফি এস দিয়েছে। এরপরে এসে দেখো ফেয়ার ফ্রম ফেয়ার মানে সুন্দর থেকে সুন্দর, মানে সুন্দর, প্রতিটি সুন্দর থেকে সুন্দর বলতে সুন্দরতম আর কি। তো এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স মানে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেটা কিভাবে? বাই চান্স, চান্স বলতে ঘটনাক্রমে বা দৈবক্রমে। আর নেচার চেঞ্জিং কোর্স, কোর্স বলতেও তোমরা জানো সময়। তো নেচার চেঞ্জিং কোর্স, নেচারের যে প্রকৃতির যে অমোঘ নিয়ম, সেই নিয়মকে ধ্বংস হয়ে যাবে। ইটারনাল মানে চিরন্তন। ফেড মানে ক্ষয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। লুজ পজেশন, পজেশন মানে অধিকারে থাকা। দ্যাট ফেয়ার দাও ওস্ট, দাও মানে তুমি, জানোই। তো ফেয়ার দাও ওস্ট বলতে, এই ওস্ট বলতে ওন মানে নিজের থাকা আর কি, ধারণ করা। পজিশন মানে ধারণ করা, আর ওস্ট মানে ওন। এরপরে নর শ্যাল ডেথ ব্র্যাক, ব্র্যাক মানে থাবা বা ধরা, মৃত্যু ধরতে পারবে না। দাও তোমাকে, ওয়ান্ডারাস্ট ইন হিজ শেড মানে মৃত্যু তার ছায়ার দিয়ে তোমাকে পাকড়ে ধরতে পারবে না। এরপরে বলতে ইটারনাল লাইন মানে চিরন্তন, আমৃত্যু বা অমর লাইন। এরপরে ক্লোজড মানে যার ভিতর দিয়ে তুমি বেঁচে থাকবা বা বড় হবা, বড় হবা ঠিক না মানে বেঁচে থাকবা। এরপরে এই দুইটা লাইন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটা লাইন ব্যাখ্যা হিসেবে অনেক আসে, অর্থাৎ এক্সপ্লেনেশন হিসেবে পরীক্ষায় অনেক আসে। তো এই দুইটা লাইন যদি ভালো করে বুঝতে পারো তাহলে অনেক পুরোটাই ইজি হয়ে যায়। যেমন সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, ব্রিথ মানে নিঃশ্বাস নেওয়া, অথবা আইস ক্যান সি অথবা চোখ দেখবে, পুরো লাইনটা মানে হচ্ছে যতদিন মানুষ বেঁচে থাকবে। সো লং লিভ দিস, ততদিন এটা বেঁচে থাকবে, দিস মানে এটা, দিস এটা বলতে কোনটা? এই কবিতাটা। অ্যান্ড এবং দিস গিভস লাইফ টু দি, এবং এই কবিতাটা তোমাকে জীবন দিয়ে যাবে। তাহলে একটু যদি বাংলায় সামারি বলতে চাই তাহলে এরকম হয়, বন্ধুকে বলতেছে, বন্ধুকে সামনে নিয়ে যে তোমাকে কি আমি সামারের দিনের সঙ্গে তুলনা করব? না, আমি সামারের দিনের সঙ্গে তুলনা করবো, কেননা তুমি তার চেয়েও আরো বেশি চমৎকার এবং টেম্পারেট। কেন তুলনা করবো না সামারের দিনের সঙ্গে? কারণ সামারের দিনের যে ঝোড়ো বাতাস সেটা ফুলগুলোকে ঝরিয়ে দেয়, তাছাড়া সামারের সময়ও অনেক কম। এছাড়াও আছে এই সময় সূর্য আকাশে অনেক গরম হয়ে কিরণ দেয়, বা এই সময় খুব গরম পড়ে,
এবং তাছাড়াও সূর্যের রোদ অনেক সময় মেঘের আড়ালে চলে যায় বা ক্ষীণ হয়ে যায়, এবং প্রতিটা সুন্দরী, প্রকৃতির যে প্রতিটা সুন্দরী একটা সময় ধ্বংস হয়ে যায়, সেটা হয় বাই চান্স হয় অথবা নেচার, প্রকৃতির যে অমুক নিয়ম, প্রকৃতির যে পরিবর্তনের নিয়ম, সেই নিয়মের মাধ্যমে চেঞ্জ হয়ে যায়। বাট দাই ইটার্নাল সামার, কিন্তু তোমার যে চিরন্তন সামার তোমার ভেতরে আছে সেটা কখনোই ক্ষয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। তুমি যেটা ধারণ করেছো তোমার ভেতরে, এটা কখনো নষ্ট হবে না। মৃত্যুও তোমাকে কখনোই তোমার সৌন্দর্যটা কেড়ে নিতে পারবে না। কেননা ইন ইটার্নাল লাইন্স দাও ক্লোজ, কেন তুমি এই কবিতার চিরন্তন লাইনগুলোর ভেতরে বেঁচে থাকবা। এরপরে বলতেছে কবি একটু কনফিডেন্টের সহিত বলতেছে বা একটু অহংকারের সহিত বলতেছে যে মানুষ যতদিন বেঁচে থাকবে অথবা চোখ যতদিন দেখবে ততদিন এই কবিতাটা বেঁচে থাকবে, এবং এই কবিতাটাই তোমাকে জীবন দিয়ে যাবে। সুতরাং বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে কবিতাটা কি সম্পর্কে, আর আমি এতক্ষণ কবিতাটা কি সম্পর্কে সেটাই বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও আরো বেশি যদি জানতে চাও তোমরা বইগুলো ঘাটাঘাটি করতে পারো অথবা ইন্টারনেটেও দেখতে পারো। তো আমি আমার মতো করে একটু বুঝিয়ে দিলাম। যদি তোমরা আরো ভালোভাবে বুঝতে চাও এই ভিডিওটা বারবার দেখতে পারো, দেখলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও পরবর্তীতে আমি আরো কিছু টিউটোরিয়াল বের করবো, আরো ভালো ভালো কিছু কবিতা যেগুলো অনেক ইম্পর্টেন্ট বা আমাদের পরীক্ষায় আসে সেসব কবিতা সম্পর্কে। সুতরাং আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে পারো। তাছাড়াও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে করে পরবর্তীতে যে সকল ভিডিও আমি তৈরি করব তোমাদের জন্য, তোমরা যেগুলো খুব সহজেই দেখতে পারো এবং সেগুলো পড়ে নিতে পারো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীতে আবার কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ, বাই বাই।